ই রিটার্ন জমা দেওয়ার জন্য অনলাইনে ই রিটার্ন ফর্ম ফিল আপ করার পরে অনেকেরই নেগেটিভ ডিফারেন্স আসে, অনেকেরই পজিটিভ ডিফারেন্স আসে। এরকম নেগেটিভ অথবা পজিটিভ ডিফারেন্স আসার অনেকগুলো কারণ রয়েছে। যথাযথভাবে ই রিটার্ন পূরণ করার জন্য হাতের কাছে যেই সকল প্রয়োজনীয় তথ্য থাকতে হবে, এর মধ্যে প্রথম হলো আয়ের খাত অনুযায়ী যদি কারো বেতন থাকে তাহলে বেতন বিবরণী, বেতন ছাড়া যদি অন্য কোনো খাত থেকে আয় হয়ে থাকে তাহলে সেই খাতের বিবরণী এবং ব্যাংক স্টেটমেন্ট। কারো যদি জিপিএফ ফান্ড থেকে থাকে তাহলে অবশ্যই জিপিএফ স্টেটমেন্ট লাগবে। কারো যদি সঞ্চয়পত্র থেকে থাকে তাহলে সঞ্চয়পত্রের প্রত্যয়ন লাগবে। লোন থাকলে লোনের স্টেটমেন্ট প্রয়োজন হবে অথবা লোনের প্রয়োজনীয় কাগজ প্রয়োজন হবে। কারো যদি মোটর বাইক বা গাড়ি থাকে তাহলে সেই গাড়ির ডকুমেন্টস লাগবে এবং কারো যদি জমি থাকে তাহলে সেই জমির কাগজ লাগবে। আজকের ভিডিওতে যথাযথভাবে স্টেপ বাই স্টেপ আয়কর রিটার্ন কিভাবে পূরণ করতে হয় সেই প্রক্রিয়া দেখাবো, যেইখানে একবারই আয়কর রিটার্নটি মিলে যাবে। ভিডিওটি একটু দীর্ঘ হতে পারে কারণ এখানে অনেক বিষয় আছে যেগুলো আসলে সংক্ষেপে বোঝানোর কোনো সুযোগ নাই। তারপর আশা করি ভিডিওটি দেখে নিলে আপনাদের হেল্প হবে। তো এই ভিডিওতে অনেকগুলো চ্যাপ্টার করা থাকবে, স্টেপ বাই স্টেপ চ্যাপ্টারগুলো থেকে আপনাদের যেই চ্যাপ্টার দেখার প্রয়োজন হবে সেই চ্যাপ্টার দেখে নিতে পারবেন। ভিডিওটি প্লে করার পরে টাইমারের উপরে কার্সার রাখলে এর সামনে দেখতে পারবেন চ্যাপ্টার রয়েছে। এইখানে মাউস পয়েন্টার রাখলে উপরে লেখা দেখবেন ভিউ চ্যাপ্টার। এইখানে যে অ্যারো বাটন রয়েছে এইখানে টাচ করলে ডান পাশে চ্যাপ্টারগুলো ওপেন হবে। এইখানে দেখতে পাচ্ছেন সবগুলো চ্যাপ্টার আলাদা করা আছে। তো এইখান থেকে আপনাদের যেই চ্যাপ্টার দেখার প্রয়োজন সেই চ্যাপ্টারের উপরে ক্লিক করলে সেইখান থেকে ভিডিওটি প্লে হবে। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে দেখে নেব বেতন বিবরণী। বেতন বিবরণীতে মূল বেতনের সাথে যে সকল ভাতা যুক্ত হয় ও যে সকল কর্তন থাকে সেইগুলো বসিয়ে বিবরণী তৈরি করে নিলে রিটার্নে ফিগারগুলো বসাতে সুবিধা হয়। বেতন বিবরণী নিজেই তৈরি করে নিতে পারবেন। ভিডিও সম্পর্কিত সকল ফাইল দেয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে, প্রয়োজন হলে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এখানে যে সকল তথ্য দেখতে পাচ্ছেন এই তথ্যগুলো কারো ব্যক্তিগত নয়, শুধুমাত্র বোঝানোর জন্য এটি তৈরি করা হয়েছে। বেতন বিবরণীতে মূল বেতন টোটাল কত হয়েছে সেটি এখানে নামানো আছে, বাড়ি ভাড়া টোটাল কত হয়েছে সেটি নামানো আছে। এই ফিগারগুলো প্রত্যেকটি ফিগার আয়কর রিটার্নে প্রয়োজন হবে। বেতন বিবরণীর পরে দেখে নেব ব্যাংক স্টেটমেন্টের নমুনা। ব্যাংক স্টেটমেন্টে যে সকল তথ্য থাকে সেই তথ্যগুলো নিয়ে এক্সেল শিটে আমি একটি ব্যাংক স্টেটমেন্ট তৈরি করেছি। ব্যাংক স্টেটমেন্টে রয়েছে ওপেনিং ব্যালেন্স, বেতনের যে টাকা অ্যাকাউন্টে ঢুকেছে সেই টাকা, সঞ্চয়পত্রের মুনাফা, ব্যাংকের ইন্টারেস্ট, ব্যাংকের বিভিন্ন ধরনের খরচ যেমন ব্যাংক চার্জ, এসএমএস চার্জ, টিডিএস ইত্যাদি তথ্য এখানে দেখতে পাচ্ছেন। ডান পাশে দুইটি আয় ও ব্যয় বিবরণী তৈরি করেছি। প্রথমটি ব্যাংক স্টেটমেন্টের তথ্য নিয়ে তৈরি করা, দ্বিতীয়টি মোট ইনকাম ও ব্যয় নিয়ে তৈরি করা। প্রথম ও দ্বিতীয় আয় ও ব্যয় বিবরণী ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে অনেকগুলো আয় ও ব্যয়ের হেডে পার্থক্য রয়েছে। প্রথমটিতে বেতনে যে পরিমাণ টাকা দেখানো রয়েছে দ্বিতীয়টিতে তার থেকে বেশি টাকা রয়েছে। এর কারণ হলো প্রথমটিতে যে বেতন রয়েছে তা হলো সকল কর্তন বাদে বেতনের আয়, দ্বিতীয়টিতে কর্তন সহ যে মোট বেতন হয় সেটি এখানে দেখানো হয়েছে, মানে মোট বেতন। এবং এখানে দেখতে পাচ্ছেন সঞ্চয়পত্র থেকে যে বছরে প্রফিট পাওয়া গেছে সেই প্রফিট এবং দ্বিতীয় যে আয় ব্যয় বিবরণী রয়েছে সেখানে যে সঞ্চয়পত্রের প্রফিট রয়েছে তার মধ্যেও একটি পার্থক্য রয়েছে। এর কারণ হলো প্রথমটিতে যে সঞ্চয়পত্রের মুনাফা দেখতে পাচ্ছেন এটি ব্যাংকে সরাসরি এসেছে টিডিএস কেটে, সেই ফিগারটি এখানে, এবং এইখানে টিডিএস সহ ফিগারটি বসানো আছে। আয়কর রিটার্নে মোট আয় ও মোট ব্যয় বসাতে হয়। এইভাবে হিসাব করে নিলে একবারে রিটার্ন মিলে যাবে, কোথাও কোনো গরমিল থাকবে না। এরপরে রয়েছে সম্পদের বিবরণ। এখানে কি কি ধরনের সম্পদ থাকতে পারে তার একটি তালিকা দেওয়া হয়েছে। এখানে স্বর্ণ আছে, সঞ্চয়পত্র আছে, জিপিএফ এর ব্যালেন্স আছে, জমির একটি টাকা রয়েছে এবং ব্যাংক ব্যালেন্স। জিপিএফ এর যে ব্যালেন্সটি দেখতে পাচ্ছেন এই ব্যালেন্সটি কিভাবে হয়েছে তার একটি ব্রেকডাউন এখানে রয়েছে। এখানে আছে ওপেনিং ব্যালেন্স, বর্তমান বছরে কর্তন এবং মুনাফা, এই সবগুলো নিয়ে ক্লোজিং ব্যালেন্স। এবার চলে যাব আয়কর রিটার্নে। কিভাবে আয়কর রিটার্নে রেজিস্ট্রেশন করতে হয় অথবা কিভাবে লগ ইন করতে হয় এই প্রক্রিয়া ইতিমধ্যে অলমোস্ট সকলেরই জানা, তাই এই বিষয়ে আর কথা বলবো না। লগ ইন করার পরে বাম পাশের মেনু থেকে রেগুলার ই রিটার্ন এইখানে ক্লিক করতে হবে। রেগুলার ই রিটার্নে ক্লিক করলে অ্যাসেসমেন্ট ইনফরমেশন চলে আসবে। এই পার্টও অনেকের জানা, তারপরে সংক্ষেপে একটু আইডিয়া দিয়ে রাখি। অ্যাসেসমেন্ট ইনফরমেশনের বাম পাশে রয়েছে রিটার্ন স্কিম, এইখানে সেলফ আছে, সেলফি থাকবে এবং এইখানে দেখতে পাচ্ছেন অ্যাসেসমেন্ট ইয়ার।
অ্যাসেসমেন্ট ইয়ার হলো যেই সালে কর দেওয়া হয় বা আয়কর রিটার্ন জমা দেওয়া হয়। এর নিচে রয়েছে ইনকাম ইয়ার। ইনকাম ইয়ার হলো কর বর্ষের ঠিক আগের বর্ষ, মানে যে বছরে আয় হয় বা ইনকাম হয়, ইনকাম বছরের পরের বছরে গিয়ে ওই ইনকামের উপরে কর দিতে হয়। অ্যাসেসমেন্ট ইয়ার এবং ইনকাম ইয়ারের পরে যে অপশনগুলো রয়েছে এগুলো যেরকম আছে এরকমই থাকবে। এরপরে ডান পাশে রয়েছে হেড অফ ইনকাম। হেড অফ ইনকামের মধ্যে আয়ের বিভিন্ন খাত দেখানো রয়েছে। এখান থেকে আয়ের খাত নির্বাচন করতে হবে। প্রথমেই রয়েছে ইনকাম ফর এমপ্লয়মেন্ট। যাদের চাকরি আছে, চাকরি করে থাকেন, তারা এই প্রথমটি নির্বাচন করবেন। এরপরে রয়েছে ইনকাম ফ্রম রেন্ট। কারো যদি কোনো জমি ভাড়া বা বাড়ি ভাড়া বা কোনো কিছু ভাড়া দিয়ে আয় করে থাকেন তাহলে এটিকেও নির্বাচন করতে হবে। এরপর রয়েছে ইনকাম ফ্রম এগ্রিকালচার। এগ্রিকালচার থেকে যদি কোনো আয় হয়ে থাকে, যদি কেউ মাছ চাষ করে থাকেন অথবা নারকেল সুপারি থেকে আয় হয়ে থাকে অথবা ধানের জমি থেকে আয় হতে পারে, সেটি এখানে টিকমার্ক করতে হবে যদি থাকে। এরপর রয়েছে ইনকাম ফর বিজনেস। যে কোনো ধরনের বিজনেস থাকলে এটিকে নির্বাচন করতে হবে। এরপর রয়েছে ক্যাপিটাল গেইনস। ক্যাপিটাল গেইনস যদি কারো থাকে এটি নির্বাচন করতে হবে। এরপর রয়েছে ইনকাম ফর ফিনান্সিয়াল অ্যাসেট। যাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং সঞ্চয়পত্র রয়েছে তাদের অবশ্যই ইনকাম ফর ফিনান্সিয়াল অ্যাসেট নির্বাচন করতে হবে। এর কারণ হলো ব্যাংকে টাকা থাকলে একটি ইন্টারেস্ট পাওয়া যায়, যেই ইন্টারেস্টটা পাওয়া যায় সেটি হলো ফিনান্সিয়াল ইনকাম। অর্থ বিনিয়োগ করে যদি কোনো টাকা পাওয়া যায় সেটি হলো ফিনান্সিয়াল ইনকাম। তো এই জন্য সঞ্চয়পত্র এবং ব্যাংক স্টেটমেন্টে যে ব্যাংকের সুদ, দুটি ফিনান্সিয়াল ইনকাম, এই জন্য এটিকে নির্বাচন করতে হবে। এরপরে রয়েছে ইনকাম ফ্রম আদার সোর্সেস। অন্য কোনো সোর্স থেকে যদি ইনকাম থেকে থাকে তাহলে এটিকে নির্বাচন করতে হবে, আর যদি না থাকে তাহলে নির্বাচন করার প্রয়োজন নেই। আমার এখানে দুইটা হেড রয়েছে, এজন্য আমি দুইটাকে নির্বাচন করলাম। এরপর এখান থেকে নিচের দিকে আসব। নিচের দিকে আসলে এনি ইনকাম ফ্রম দ্য ফলোয়িং সোর্সেস। আরও যদি কোনো ধরনের ইনকাম থেকে থাকে সে এই তথ্য এখানে টিকমার্ক করে দিতে হবে। যাই হোক, এইগুলো আমাদের কারোরই থাকে না যারা চাকরি করি, তো এই জন্য এখান থেকে 7 কন্টিনিউতে ক্লিক করে পরের পেজে চলে যাব। পরের পেজে রয়েছে এডিশনাল ইনফরমেশন। এইখানে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, কোন সোর্স থেকে ইনকাম হয় সেটিকে নির্বাচন করে দিতে হবে। এখানে ক্লিক করলে 5টি অপশন আসবে। এখানে সিটি কর্পোরেশনগুলো রয়েছে এবং অন্য এরিয়া রয়েছে। যারা সিটি কর্পোরেশনের মধ্যে রয়েছেন তারা এখান থেকে সিটি কর্পোরেশন নির্বাচন করবেন, আর যারা সিটি কর্পোরেশনের বাইরে তারা এনি আদার এরিয়া এটিকে নির্বাচন করবেন। এরপরে নিচে আরও কয়েকটি অপশন রয়েছে, যেমন ওয়ার ওন্ডেড গেজেটেড ফ্রিডম ফাইটার। কেউ যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকেন তাহলে এখানে টিকমার্ক করতে হবে। টিকমার্ক করে মুক্তিযোদ্ধার গেজেট নাম্বার দিতে হবে। এরপরে রয়েছে পার্সন উইথ ডিসেবিলিটি। কারো যদি প্রতিবন্ধিতা থাকে তাহলে এখানে টিকমার্ক করে রেফারেন্স নং এবং ডেট দিতে হবে। এরপর রয়েছে ক্লেম বেনিফিট অ্যাজ এ পার্টনার লিগ্যাল গার্ডিয়ান অফ এ পার্সন উইথ ডিসেবিলিটি। তো এটি যদি কারো থাকে তো এখানে টিকমার্ক করে এখানে চিলড্রেন নেম দিতে হবে, ডিসেবিলিটি রেফারেন্স দিতে হবে, ডেট দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। এর নিচে রয়েছে ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট। এইখানে ইয়েসে টিকমার্ক করা আছে। আয় বর্ষে কারো যদি ইনভেস্টমেন্ট থাকে তাহলে এখানে ইয়েসে টিকমার্ক করতে হবে। ইনভেস্টমেন্টের মধ্যে জীবন বীমা হতে পারে, ডিপিএস হতে পারে, জিপে ফান্ডের ইনভেস্টমেন্ট হতে পারে, সঞ্চয়পত্র হতে পারে। যদি থাকে তাহলে ইয়েসে টিকমার্ক করা থাকবে, আর যদি না থাকে তাহলে নোতে টিকমার্ক করে দিতে হবে। যেহেতু আমার আছে এজন্য আমি ইয়েসে টিকমার্ক করে রাখলাম। এরপর রয়েছে শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি। এটি নো আছে, নোতেই থাকবে। এডিশনাল ইনফরমেশনের ডান পাশে রয়েছে আইটি 10B রিকোয়ারমেন্ট। এইখানে গ্রোস ওয়েলথ ওভার 50 লাখ, 50 লাখ টাকার উপরে যদি সম্পদ কারো থেকে থাকে তাহলে ইয়েসে টিকমার্ক করতে হবে, আর না থাকলে নোতে টিকমার্ক করতে হবে। এরপর রয়েছে ওন মোটর কার। কারো যদি মোটর গাড়ি থেকে থাকে, গাড়ি, বাইক ইত্যাদি ইত্যাদি, তাহলে ইয়েসে টিকমার্ক করতে হবে। এরপর রয়েছে ওন অফশোর প্রপার্টি। কারো যদি এই ধরনের প্রপার্টি থাকে তাহলে ইয়েসে টিকমার্ক করতে হবে, না থাকলে নোতে টিকমার্ক থাকবে। এরপর রয়েছে হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের মধ্যে কারো যদি হাউস প্রপার্টি থেকে থাকে তাহলে ইয়েসে টিকমার্ক করতে হবে, না হলে নোতে টিকমার্ক থাকবে। এইখানে তথ্য দেওয়ার পরে এখান থেকে 7 কন্টিনিউতে ক্লিক করতে হবে। 7 কন্টিনিউতে ক্লিক করার পরে ইনকাম ডিটেলস চলে আসবে। ইনকাম ডিটেলসে দুটি অপশন দেখতে পাচ্ছেন, ইনকাম ফর এমপ্লয়মেন্ট, ইনকাম ফর ফিনান্সিয়াল অ্যাসেট। কারণ হেড অফ ইনকামে আমি 2টি হেড নির্বাচন করেছিলাম, এই জন্য এখানে 2টি হেড চলে আসছে। প্রথমেই দেখব ইনকাম ফর এমপ্লয়মেন্ট। ইনকাম ফর এমপ্লয়মেন্টে এমপ্লয়ার টাইপ, এইখানে ক্লিক করলে 4টে অপশন আসবে। এমপ্লয়ের বেতন কিভাবে হয়, অনলাইনে না অফলাইনে, সেই ধরন এখান থেকে নির্বাচন করতে হবে। প্রথমে রয়েছে গভর্নমেন্ট পে স্কেল, পেমেন্ট থ্রু আইবিএস প্লাস প্লাস। যারা সরকারি চাকরিরত রয়েছেন তাদের স্যালারি ইএফটিতে হয়, এজন্য পেমেন্ট থ্রু আইবিএস প্লাস নির্বাচন করতে হবে। এবং যারা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের চাকরি করেন এবং সরকারি পে স্কেল অনুযায়ী হয়ে থাকে তাহলে এটিকে নির্বাচন করা যেতে পারে।
এরপর রয়েছে প্রাইভেট আদার দ্যান গভর্নমেন্ট পে স্কেল। প্রাইভেট জব যারা করেন তাদের যদি গভর্নমেন্ট পে স্কেল অনুযায়ী বেতন কাঠামো থেকে থাকে তাহলে এটি নির্বাচন করা যেতে পারে। এরপর রয়েছে স্যালারি সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স রেট, এই ধরনের কারো যদি থেকে থাকে তাহলে এটি নির্বাচন করতে পারেন। এরপর রয়েছে নেম অফ অফিস, এইখানে যেই অফিসে কর্মরত রয়েছেন সেই অফিসের নাম লিখতে হবে। এরপর রয়েছে ডেজিগনেশন, ডেজিগনেশনে যার যে ডেজিগনেশন সেটি এখানে লিখে দিতে হবে, তো আমি এখানে অলরেডি লিখে রেখেছি। এরপরে রয়েছে পার্টিকুলার্স, পার্টিকুলার্সে মূল বেতনের সাথে যে সকল ভাতা যোগ হয়ে মোট বেতন হয় তা আলাদা আলাদা করে বেতন বিবরণীতে বসাতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন বেসিক পে, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স, ফেস্টিভ্যাল অ্যালাউন্স, এইগুলো আমি একে একে ফিল আপ করে দিচ্ছি। এখানে অনেকের মধ্যে কনফিউশন রয়েছে যে এইখানে আমি কোন বেসিক ধরে ইনফরমেশনগুলো দিব, কর বর্ষের বেসিক ধরে দিব নাকি আয় বর্ষের বেসিক ধরে দিব। যেই বছরে আমরা কর দেই বা আয়কর রিটার্ন জমা দিই সেই বছরের বেসিক ধরে না, তার আগের বছরের বেসিকের হিসাব ধরে এইখানে তথ্য দিতে হবে। এখানে যে হেডগুলো দেখতে পাচ্ছেন এর বাইরেও যদি কারো কোনো ভাতা বা কোনো আয়ের উৎস থেকে থাকে তাহলে সেটিকে নির্বাচন করতে হবে। অন্য কোনো উৎসের আয় অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড মোরে ক্লিক করতে হবে। অ্যাড মোরে ক্লিক করলে এখানে আরো অনেকগুলো অপশন দেখতে পারবেন, এরিয়ার পে, অ্যাপয়েন্টমেন্ট পে, ব্যাটসম্যান অ্যালাউন্স, চার্জেস অ্যালাউন্স ইত্যাদি অনেকগুলো হেড এখানে রয়েছে। এখান থেকে নির্বাচন করতে হবে আপনার যদি এই ধরনের অ্যালাউন্স থেকে থাকে। সরকারি চাকরিজীবীরা 3 বছর পর পর শ্রান্তি বিনোদন ভাতা পেয়ে থাকেন, তো শ্রান্তি বিনোদন ভাতা অ্যাড করার জন্য রেস্ট অ্যান্ড রিক্রিয়েশন অ্যালাউন্স এটিকে নির্বাচন করতে হবে। এরপর আরো অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে দেখে নেবেন, কারো যদি প্রয়োজন হয় এখান থেকে অ্যাড করবেন। এখানে যে হেডগুলো রয়েছে এর বাইরেও যদি কারো কোনো কিছু অ্যাড করার প্রয়োজন হয় তাহলে নিচের দিকে এসে আদার অ্যালাউন্স এটিকে অ্যাড করতে পারেন। আদার্স অ্যালাউন্স অ্যাড করলে এইখানে কি ধরনের অ্যালাউন্স আপনি পেয়ে থাকেন সেটিকে লিখে দিতে পারেন। এরপর এখান থেকে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, এটি সরকারি চাকরিজীবীদের জন্য। অ্যাড মোরে ক্লিক করে যাদের জিপিএফ অ্যাকাউন্ট রয়েছে তাদের জিপিএফ এর যে ইন্টারেস্টটি হয়, যে মুনাফাটি হয় সেটি এখানে অ্যাড করতে হবে। তো আমি এখানে জিপিএফ ইন্টারেস্ট অ্যাড করে দিলাম। অ্যাড করে জিপিএফ এর যে ইন্টারেস্টটি হয় সেটি আমি এখান থেকে বসিয়ে দেব। আমি যে আয় ও ব্যয়ের বিবরণী তৈরি করেছিলাম সেখানে রয়েছে যে এখানে জিপিএফ এর মুনাফাটি রয়েছে, এই জিপিএফ এর যে মুনাফা সেটি আমি ওখানে বসিয়ে দিব। জিপিএফ এর মুনাফা বসিয়ে দিয়ে এখান থেকে 7 কন্টিনিউতে ক্লিক করে নেক্সটে চলে যাব। নেক্সটে রয়েছে ইনকাম ফর ফিনান্সিয়াল অ্যাসেট। ফিনান্সিয়াল অ্যাসেটে প্রথমেই আমরা ব্যাংক অ্যাকাউন্টটিকে অ্যাড করব। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য ফিনান্সিয়াল অ্যাসেট টাইপ এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে ইন্টারেস্ট, প্রফিট, ব্যাংক, এফআই, ট্রেজারি বন্ড উইথ টিডিএস এইটিকে নির্বাচন করব। এটিকে নির্বাচন করার পরে এখানে অপশন চলে আসবে। প্রথমে রয়েছে ব্যাংক অবলিক এফআই নেম, এখানে ক্লিক করে ব্যাংক অথবা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের নামটি সিলেক্ট করে দিব। এরপর রয়েছে অ্যাকাউন্ট ইনস্ট্রুমেন্ট আইএসআইএন নং, এইখানে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটি বসিয়ে দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বসানোর পরে গ্রোস অ্যামাউন্ট বসাতে হবে। এখানে গ্রোস যে ইন্টারেস্টটি পাওয়া যায় সেই ইন্টারেস্টটি বসাতে হবে। গ্রোস ইন্টারেস্ট এইখানে দেখতে পাচ্ছেন যে ফিগারটি রয়েছে সেই ফিগারটি বসাতে হবে। ব্যাংকে যেই ইন্টারেস্টটি পাওয়া যায় সেটি গ্রোস অ্যামাউন্ট। পাশাপাশি ব্যাংকের ইন্টারেস্টের অপোজিটে যে টিডিএস কেটে রাখা হয় সেটি কিন্তু এখানে শো করে, সঞ্চয়পত্রের ক্ষেত্রে কিন্তু এটি শো করে না। সঞ্চয়পত্রে শুধুমাত্র টিডিএস কেটে যে মুনাফাটি পাওয়া যায় সেটি অ্যাকাউন্টে ক্রেডিট হয়। তো এখান থেকে এই যে ব্যাংকের ইন্টারেস্টের টোটাল ফিগারটি রয়েছে সেটি ওইখানে বসিয়ে দিতে হবে। গ্রোস ইন্টারেস্ট বসানোর পরে ব্যাংক রিলেটেড ফি অথবা যে চার্জেসগুলো থাকে সেই ফি এবং চার্জেস এখানে বসাতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকের যে ফি এবং চার্জেস রয়েছে যেমন মেইনটেনেন্স চার্জ, স্টেটমেন্ট চার্জ, এক্সাইজ ডিউটি, ভ্যাট, এসএমএস চার্জ এইগুলো বসাতে হবে টিডিএস বাদে। তো এইখানে এগুলো যোগ করলে যেই ফিগারটি হয় সেই ফিগারটি বসিয়ে দিতে হবে। তো সেই ফিগারটি এখানে দেখতে পাচ্ছেন মোট যে ফিগার ব্যাংক চার্জ সেটা আমি এখানে অ্যাড করে রেখেছি, এই ফিগারটি ওইখানে গিয়ে বসিয়ে দিতে হবে। এরপরে রয়েছে টিডিএস, ব্যাংক অ্যাকাউন্ট থেকে কত টিডিএস কর্তন হয়েছে সেই টিডিএস কর্তনটি এখানে লিখতে হবে। তো এইখানে দেখতে পাচ্ছেন টিডিএস কাটা হয়েছে 382 টাকা, আমি এখানে এই ফিগারটি বসিয়ে দিলাম। তো ফিগারটি বসিয়ে দিয়ে যদি একটু নিচের দিকে আসি, গ্রোস ইন্টারেস্ট থেকে ব্যাংক রিলেটেড যত খরচ রয়েছে সেগুলো বাদ দিয়ে যেই টাকাটি রয়েছে সেই টাকাটি কিন্তু ইনকামের সাথে যুক্ত হবে, সেই টাকাটি এখানে শো করতেছে। কারো যদি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে অ্যাডে ক্লিক করে ব্যাংক অ্যাকাউন্টগুলো অ্যাড করে নিতে পারবেন। ব্যাংক ইন্টারেস্টের তথ্য দেওয়ার পরে এখানে সেভ ড্রাফট এখানে ক্লিক করতে হবে। সেভ ড্রাফটে ক্লিক করে এই তথ্যটি সেভ করে নিতে হবে। এখানের তথ্য সেভ করার পরে
অ্যাড অ্যানাদার টাইপ এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করে সঞ্চয়পত্র অ্যাড করতে হবে। সঞ্চয়পত্র অ্যাড করার জন্য ফিনান্সিয়াল অ্যাসেট টাইপ এখানে ক্লিক করে সঞ্চয়পত্র নির্বাচন করে দিতে হবে। এখানে 2 ধরনের সঞ্চয়পত্র দেখা যাচ্ছে, ইন্টারেস্ট ফর্ম সঞ্চয়পত্র আদার দ্যান পেনশনার্স সঞ্চয়পত্র বাদে অন্য যে কোনো ধরনের সঞ্চয়পত্র এই প্রথম হেডে বসাতে হবে। দ্বিতীয় হেডে শুধুমাত্র পেনশনার সঞ্চয়পত্রের ইন্টারেস্টই বসাতে হবে। তো আমি এখান থেকে প্রথমটি নির্বাচন করে দিলাম। নির্বাচন করার সাথে সাথে এখানে তথ্য দেওয়ার জন্য বক্স চলে আসছে। প্রথমেই রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার। এইখানে সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নাম্বার সঞ্চয়পত্র ক্রয় করার সময় যে ডকুমেন্ট দেওয়া হয় সেখানেও লেখা থাকে, অথবা সঞ্চয়পত্রের জন্য প্রত্যয়ন আনলে সেইখানেও রেজিস্ট্রেশন নাম্বার দেয়া থাকে। রেজিস্ট্রেশনের নাম্বারের শুরুতে অবশ্যই যেই সালে ক্রয় করা হয়েছে সেই সালটি লেখা থাকে। তো রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে এখানে দিতে হবে ইস্যুড ডেট, কোন তারিখে সঞ্চয়পত্র ইস্যু করা হয়েছিল সেই তারিখটি এখানে বসিয়ে দিতে হবে। ইস্যুড ডেট বসিয়ে দেওয়ার পরে এখানে সঞ্চয়পত্রের ভ্যালু দিতে হবে, কত লাখ টাকার সঞ্চয়পত্র। এরপরে দিতে হবে গ্রোস ইন্টারেস্ট সঞ্চয়পত্র যেই প্রতিষ্ঠান থেকে ক্রয় করা হয়েছিল সেই প্রতিষ্ঠানে গিয়ে সঞ্চয়পত্রের প্রত্যয়ন চাইলে দিয়ে দেবে, সেখানে স্পষ্ট উল্লেখ থাকে গ্রোস ইন্টারেস্ট কত। গ্রোস ইন্টারেস্ট আমি আমার যে স্টেটমেন্ট তৈরি করেছি সেখানেও লিখে রেখেছি সঞ্চয়পত্রের মোট মুনাফা কত এবং সঞ্চয়পত্রের টিডিএস কত, সেই টিডিএস এর পরিমাণ ওখানে দেখাতে হবে। সেই টিডিএস এর পরিমাণটিও এখানে দেখতে পাচ্ছেন। তো আমি টিডিএস এর পরিমাণ বসিয়ে দিলাম। কারো যদি একাধিক সঞ্চয়পত্র থেকে থাকে তাহলে অ্যাডে ক্লিক করে এখানে সঞ্চয়পত্র অ্যাড করা যাবে। তো এরপরে এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ এইখানে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে রিবেটের অপশন চলে আসবে। রিবেটের মধ্যে ইনভেস্টমেন্ট ক্যাটাগরি দেখতে পাচ্ছেন। আয় বর্ষে যদি কোনো ইনভেস্টমেন্ট থেকে থাকে, যেমন লাইফ ইন্স্যুরেন্স, ডিপোজিট পেনশন স্কিম, অ্যাপ্রুভ সঞ্চয়পত্র, ইউনিট সার্টিফিকেট, মিউচুয়াল ফান্ড, ইটিএফ, জয়েন্ট ইনভেস্টমেন্ট স্কিম, লিস্টেড স্টকস অর শেয়ার, জেনারেল প্রভিডেন্ট ফান্ড, রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, অ্যাপ্রুভ সঞ্চয়পত্র ফান্ড ইত্যাদি যে ইনভেস্টমেন্টগুলো এখানে দেখতে পাচ্ছেন, এইগুলো যদি থেকে থাকে তাহলে সেখানে টিকমার্ক করে ইনফরমেশন দিতে হবে। তো এখানে শুধু জেনারেল প্রভিডেন্ট ফান্ড জিপিএফ রয়েছে, এই জন্য জিপিএফে টিকমার্ক করে জিপিএফ নাম্বার এবং কত কন্ট্রিবিউশন সেটিকে দিয়ে দিলাম। এরপর এখান থেকে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এসে সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আইটি 10BB ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ, স্টিল ওয়েন টু সাবমিট। এইখানে দুটি অপশন দেখতে পারবেন, ইয়েস এবং নো। এখান থেকে যদি ইয়েসে টিকমার্ক করেন তাহলে খরচের যে হিসাব রয়েছে সেখানে পার্টিকুলার চলে আসবে, মানে কি কি হেডে কত টাকা আপনি খরচ করেছেন সেইভাবে আলাদা আলাদা করে খরচের হিসাব দেওয়া যাবে। যেমন এক্সপেন্স ফর ফুড, ক্লোথিং অ্যান্ড আদার্স এসেনশিয়ালস, অ্যাকোমোডেশন এক্সপেন্স, অটো অ্যান্ড ট্রান্সপোর্ট এক্সপেন্স, হাউসহোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্স, এডুকেশন এক্সপেন্স। আপনি চাইলে এইভাবে আলাদা আলাদা করে দিতে পারেন। এছাড়াও এখান থেকে নোতে টিকমার্ক করে যত খরচ হয় সেই খরচটি একবারে এখানে বসিয়ে দিতে পারেন। তো আমি এখানে একবারে বসিয়ে দেব, আলাদা আলাদা হেডে আমি বসাবো না। তো এর জন্য আমি এক্সেল শিটে চলে যাব। এক্সেল শিটে এসে আমার যত ধরনের খরচ রয়েছে টিডিএস সহ আমি সেই খরচটি বসাবো। এখানে দেখতে পাচ্ছেন খরচের মধ্যে আমি ব্যাংক থেকে 3 লাখ টাকা তুলেছি। এই 3 লাখ টাকাই পুরো আমি খরচ হিসেবে ধরেছি। কারো যদি হাতে কোনো টাকা থেকে থাকে তাহলে ক্যাশ ইন হ্যান্ডে দেখাতে হবে। এই 3 লাখ টাকা এবং ব্যাংকের যে টিডিএস রয়েছে সেই টিডিএস এবং সঞ্চয়পত্রের যে টিডিএস রয়েছে সেই টিডিএস এবং এইখানে 1820 টাকার একটি ডিফারেন্স দেখতে পাচ্ছেন। এই ডিফারেন্সের টাকাটাও নিতে হবে। 1820 টাকার ডিফারেন্স হওয়ার কারণ হলো ব্যাংক স্টেটমেন্টে যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এইখানে যে প্রথম যে স্যালারিটি ঢুকছে 3 জুলাই 2023, এই স্যালারিটি হলো জুন মাসের স্যালারি। তো জুন মাসের স্যালারি আমরা জুলাই মাসে পাই এই জন্য, এবং জুলাই মাসে এসে আমাদের ইনক্রিমেন্টের যে স্যালারি হয় সেই ইনক্রিমেন্টের স্যালারিটা আমরা আগস্ট মাসে পাই। এই জন্য দুইটা স্যালারির মধ্যে একটা ব্যবধান থাকে। যেই ব্যবধানটুকু থাকে সেই ব্যবধানটুকু হলো এই, আমার এখানে 1820 টাকা হয়েছে, আপনাদের কম বেশি হতে পারে। তো এইখানে যেহেতু আমাদের ব্যাংকে এই টাকাটা কম দেখানো হয়েছে ব্যাংক স্টেটমেন্টে, যদি আমরা এই টাকাটা খরচের মধ্যে হিসেবে না ধরি তাহলে কোনোভাবেই এই স্টেটমেন্ট অনুযায়ী এই আপনি হিসাবের খরচ মিলাতে পারবেন না, কারণ এখানে আমাদের ইনকামটা কম দেখানো আছে। তো এই জন্য পারিবারিক ব্যয়, ব্যাংক টিডিএস, সঞ্চয়পত্রের টিডিএস এবং এইখানে যে ডিফারেন্সটি রয়েছে এই ডিফারেন্সটিকে অ্যাড করতে হবে। অ্যাড করার পরে এইখানে খরচের যে সামারি সেটি দেখতে পাচ্ছেন 3,05,322। এই যে খরচটি রয়েছে এই খরচটি আমি এক্সপেন্ডিচারে বসিয়ে দেবো। এইখানে দেখতে পাচ্ছেন জিপিএফ কর্তন, স্ট্যাম্প ডিউটি, কল্যাণ ফান্ড এগুলো বসানো যাবে না। কারণ হলো জিপিএফ এর যে কর্তনটি হয়েছে সেটি আমাদের অ্যাসেটে চলে যাবে, কারণ
জিপিএফ এর যে ক্লোজিং ব্যালেন্সটি হবে সেটি হবে ওপেনিং ব্যালেন্স, বর্তমান বছরের কর্তন এবং মুনাফা, এই সবগুলো যোগ করে ক্লোজিং ব্যালেন্স হবে। এই জন্য জিপিএফ এর যে কর্তন সেই টাকাটি কিন্তু খরচে দেখানো যাবে না। এবং এখানে স্ট্যাম্প ডিউটি এবং কল্যাণ ফান্ডের যে কর্তনটি রয়েছে অনেকেই খরচে দেখাতে এগ্রি করেন, আবার অনেকেই আলাদাভাবে ডিডাকশনে দেখাতে চান। তো যে যেভাবে দেখাতে চান দেখাতে পারেন। তো আমি এটি ডিডাকশনেই দেখাবো, এই জন্য আমি এই দুইটা ফিগারকে আর নিলাম না। এছাড়াও কল্যাণ ফান্ডের যে টাকাটি রয়েছে সেটি অনেকেই ইনভেস্টমেন্ট হিসেবে গণ্য করেন, এই জন্য রিবেটাও দেখান। তো আমি আসলে অ্যাকচুয়ালি এই কল্যাণ ফান্ডের যে কর্তনটা আমাদের হয় এটি আমি ইনভেস্টমেন্ট হিসেবে মনে করি না, কারণ এখান থেকে আমি কোনো রিটার্ন পাই না। রিটার্ন পাই তখনই যখন আমি একটা অ্যাক্সিডেন্ট করি বা আমার কোনো চিকিৎসা হয়, তখন আমার আবেদন করে নিতে হয়। এই জন্য এটাকে আমার ইনভেস্টমেন্ট হিসেবে কখনোই মনে হয় না, এবং এটার পিছনে আসলে কোনো যুক্তিও নাই ইনভেস্টমেন্টের। তারপরে কেউ যদি ইনভেস্টমেন্টে দেখাতে চান তাহলে নিজ দায়িত্বে দেখিয়ে নিতে পারেন। এখানে আমি যে খরচটি দেখালাম এই খরচের ফিগারটি আমি এখন খরচের মধ্যে বসিয়ে দেব। খরচ বসিয়ে দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ এইখানে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে অ্যাসেট এবং লায়াবিলিটিসে চলে আসব। প্রথমেই রয়েছে অ্যাসেট। অ্যাসেটের মধ্যে বিভিন্ন ধরনের সম্পদ দেখতে পাচ্ছেন। এইখানে আমাদের যেই ধরনের সম্পদ রয়েছে এই সম্পদগুলো একে একে আমরা অ্যাসেটের মধ্যে বসিয়ে দেব। প্রথমেই বসাবো এগ্রিকালচার প্রপার্টি। এখানে যে সম্পদ রয়েছে সেটি এগ্রিকালচার প্রপার্টি, তো এখানে টিকমার্ক করব। এইখানে টিকমার্ক করার পরে ডেসক্রিপশন অ্যান্ড লোকেশন, এইখানে জমির বর্ণনা এবং জমির লোকেশন লিখতে হবে। তো আপনারা চাইলে ডেসক্রিপশন দিতেও পারেন, নাও দিতে পারেন, শুধুমাত্র লোকেশনও দিয়ে দিতে পারেন। আমি শুধু লোকেশন দিয়ে দিলাম। এরপরে টাইপ অফ অ্যাকুইজিশন, এইখানে ক্লিক করে টাইপ অফ অ্যাকুইজিশন নির্বাচন করতে হবে। পারচেস, ইনহেরিটেন্স, গিফট। তো পারচেস হলে পারচেস নির্বাচন করতে হবে। এরপর এরিয়া অফ দ্য পার্টিকুলার, কতটুকু জমি আপনি ক্রয় করেছেন সেইটুকু দিতে হবে। তো আমি সেটুকু দিয়ে দিলাম। এরপর এখান থেকে ইউনিট দিতে হবে, একর না ডেসিমাল। একরে দিবেন না ডেসিমালে দিবেন সেটি নিয়ে অনেকে কনফিউশনে ভুগেন। গুগলে সার্চ করলে একর অথবা ডেসিমাল অথবা শতাংশের ক্যালকুলেটর পেয়ে যাবেন। আপনার যতটুকু জমি অতটুকু শতাংশে বসিয়ে আপনি একর করে নিতে পারবেন। আমি এখানে একর নির্বাচন করে দিলাম। এরপর ভ্যালু বসিয়ে দিব। এখানে ভ্যালু রয়েছে 11,80,000 টাকা। আমি সেই ভ্যালুটি বসিয়ে দিলাম। এখানে দুইটা ভ্যালু দেখতে পাচ্ছেন, কস্ট ভ্যালু এট দ্য স্টার্ট অফ দ্য ইনকাম ইয়ার। এই ভ্যালুটি হলো ইনকাম ইয়ারের প্রথমে জমির দাম কেমন ছিল সেটি, এবং এটি হলো কস্ট ভ্যালু এট দ্য এন্ড অফ ইনকাম ইয়ার। আমরা সাধারণত জমির রিভ্যালুয়েশন করি না, রিভ্যালুয়েশনের কোনো কাগজ আমাদের কাছে নাই। এজন্য বছরের শুরুতে যেই দামটা ছিল বছরের শেষেও আমাদের সেই একই দাম থাকবে। আমরা এখানে দলিল মূল্য লিখে দিব। এরকম কারো যদি আরো একাধিক জমি থেকে থাকে, যদি নন এগ্রিকালচার প্রপার্টি থাকে, তাহলে এখানে নন এগ্রিকালচার প্রপার্টিতে টিকমার্ক করে তথ্য দিতে হবে। জমির তথ্য দেওয়ার পরে ফিনান্সিয়াল অ্যাসেট এইখানে টিকমার্ক করব। এইখানে টিকমার্ক করে প্রথমেই সঞ্চয়পত্র এইখানে টিকমার্ক করব। এইখানে টিকমার্ক করার পরে সঞ্চয়পত্রের জন্য ঘরগুলো চলে আসবে। এখানে টাইপ অফ সঞ্চয়পত্র, রেজিস্ট্রেশন নং, ইস্যুড ডেট, ভ্যালু এগুলো লিখে দিতে হবে। এখান থেকে না লিখেও ইম্পোর্ট ফ্রম ইনকাম এইখানে ক্লিক করলে ইনকামের মধ্যে যে সঞ্চয়পত্রের তথ্য দেওয়া হয়েছিল সেখান থেকে এই তথ্য চলে আসবে। এরকম চলে আসলে এইখানে টিকমার্ক করে সিঙ্ক ভ্যালু এইখানে ক্লিক করলে দেখতে পারবেন এই ঘরগুলো অটোমেটিক ফিল হয়ে যাবে। তো এইখানে চলে আসছে আদার দ্যান পেনশনার্স। আপনি চাইলে আপনার সঞ্চয়পত্রের যে নাম রয়েছে সেই নামটি এখানে লিখে দিতে পারেন। এইখানে তথ্য দেওয়ার পরে কারো যদি একাধিক সঞ্চয়পত্র থেকে থাকে তাহলে অ্যাডে ক্লিক করে এরকম করে একাধিক সঞ্চয়পত্রের তথ্য দিতে পারবেন। এরপর রয়েছে ফিক্সড ডিপোজিট, টার্ম ডিপোজিট, ডিপিএস, লোন গিভেন টু আদার্স। এই ধরনের কারো যদি থেকে থাকে ইনভেস্টমেন্ট সেটি এখানে দিতে পারবেন। এরপর রয়েছে প্রভিডেন্ট ফান্ড, যেটি রয়েছে আমি এই জন্য প্রভিডেন্ট ফান্ডে টিকমার্ক করব। প্রভিডেন্ট ফান্ডে টিকমার্ক করে এইখানে পার্টিকুলার অফ দ্য ফান্ড এইখানে আমি লিখে দিব এবং অ্যাকাউন্ট নাম্বার লিখে দিব, জিপিএফ এর অ্যাকাউন্ট নাম্বার। এরপর এখানে ব্যালেন্স লিখে দেব। এইখানে জিপিএফ এর যে ক্লোজিং ব্যালেন্স রয়েছে এইখানে দেখতে পাচ্ছেন, এই ক্লোজিং ব্যালেন্সটি বসাতে হবে। ক্লোজিং ব্যালেন্স বসানোর পরে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে দেখতে পাচ্ছেন মোটর কার, গোল্ড, ফার্নিচার। কারো যদি মোটর কার থাকে তাহলে মোটর কার দিতে হবে। তো আমি এখান থেকে গোল্ডে ক্লিক করব, গোল্ড দিব। গোল্ড দেওয়ার জন্য প্রথমে পার্টিকুলার নির্বাচন করব, এরপরে টাইপ অফ অ্যাকুইজিশন নির্বাচন করব, এরপরে কোয়ান্টিটি এন্ড অফ দ্য ইয়ার কতটুকু রয়েছে সেটি নির্বাচন করব। এরপরে ইউনিট দিব, ভরি, তোলা, গ্রাম বা কিলোগ্রাম। ভরি দিলাম। এরপর রয়েছে ভ্যালু। অনেকেই এখানে বলেন গিফট থাকলে ভ্যালু দিতে হবে না। এটির পক্ষে কি যুক্তি আছে আমি জানি না। আসলে গিফট হোক আর যাই হোক, এটার মোটামুটি একটা বাজার মূল্য যা আছে এটা দিয়ে দিতে হবে। এটি কিন্তু খুব একটা আপডাউন করার প্রয়োজন নাই। কেউ যদি প্রথম দিকে আয়কর রিটার্ন জমা দিয়ে থাকেন, এইবারই যদি নতুন না হয়ে থাকেন, কেউ যদি এখানে 50,000 টাকা ভরি ধরে 2 ভরির দাম 1 লাখ দিয়ে থাকেন, তাহলে সেই 1 লাখে আপনি কন্টিনিউ করেন। এটি আপনি না বিক্রি করা পর্যন্ত আপনার মূল্য চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। আর যদি আপনি প্রথমবার হয়ে থাকেন তাহলে মোটামুটি বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে
এখানে আপনি ভ্যালুটা বসাতে পারেন। এরপরে রয়েছে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, তো এইখানে টিকমার্ক করতে হবে। এইখানে টিকমার্ক করে ক্যাশ ইন হ্যান্ড এবং ব্যাংকে যেই টাকা রয়েছে সেটিকে বসাতে হবে। তো ব্যাংকের টাকা বসানোর জন্য নোট, কারেন্সি, ব্যাংক, কার্ড অ্যান্ড আদার্স ইলেকট্রনিক ক্যাশ এইখানে টিকমার্ক করতে হবে। এইখানে টিকমার্ক করে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এইখানে টিকমার্ক করতে হবে। এইখানে টিকমার্ক করে প্রথমেই টাইপে ব্যাংক অ্যাকাউন্ট নির্বাচন করতে হবে, বা যদি কার্ড নির্বাচন করেন কার্ড অথবা আদার ইলেকট্রনিক ক্যাশ। এরপরে ব্যাংকের নাম দিতে হবে। এরপরে এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে ব্যাংকে কত টাকা রয়েছে সেই ব্যালেন্সটি এখানে বসাতে হবে। তো এইখানে ব্যাংকের যে ক্লোজিং ব্যালেন্স রয়েছে সেই ক্লোজিং ব্যালেন্স বসাতে হবে। তো এখানে ব্যাংকের ক্লোজিং ব্যালেন্স রয়েছে 208290, আমি এটি এখানে বসিয়ে দিব। ব্যাংকের ক্লোজিং ব্যালেন্স বসানোর পরে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে যদি কোনো ধরনের ডিপোজিট থেকে থাকে বা ক্যাশ ইন হ্যান্ড থেকে থাকে তাহলে এখানে বসিয়ে দিতে হবে। এরপরে রয়েছে লায়াবিলিটিস, কারো যদি ঋণ থাকে তাহলে সেই লোনের তথ্য এখানে দিতে হবে। তো আমার এখানে কোনো লোন নাই, এই জন্য আমি কোনো তথ্য দিব না। লোন থাকলে আয়কর রিটার্নে কিভাবে দেখাবেন সেই সম্পর্কিত আলাদা একটি ভিডিও রয়েছে, এজন্য আমি এই ভিডিওতে আর আলোচনা করলাম না। প্রয়োজন হলে এই ভিডিওটি দেখে নিতে পারবেন। এই ভিডিওটি দেওয়া থাকলেও এই ভিডিওর ডান পাশে উপরের দিকে আই বাটনে এবং ভিডিওর ডিসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারবেন। লোনের তথ্য দেওয়ার পরে আদার আউটফ্লো, এইখানে লস ডিডাকশন অ্যান্ড আদার্স এক্সপেন্স এইখানে টিকমার্ক করে আমি দুইটা খরচ দেখাবো। সেই দুইটা হলো স্ট্যাম্প ডিউটি এবং কল্যাণ ফান্ড। তো এই খরচ দুইটা আমি এইখানে দেখিয়ে দিব। প্রথমে দিব বিএফ, কল্যাণ ফান্ডে যে টাকাটি রয়েছে সেটি। এরপরে অ্যাডে টিকমার্ক করে এইখানে স্ট্যাম্প ডিউটি দেখিয়ে দিব। এই তথ্য দেখানোর পরে এখান থেকে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসলে এইখানে নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, এইখানে কোন টাকাটা বসাবেন এটি নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। কেউ যদি প্রথমবার অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়ে থাকেন তাহলে আপনার যেই সম্পদ রয়েছে সেই সম্পদের ওপেনিং ব্যালেন্স বসাতে হবে, সবগুলো একত্র যোগ করে। আর আপনি যদি পূর্বে আয়কর রিটার্ন জমা দিয়ে থাকেন, সে হোক অনলাইনে অথবা অফলাইনে, তাহলে আপনার ওই আয়কর রিটার্নে যে নেট ওয়েলথ দেখানো রয়েছে সেই নেট ওয়েলথ এইখানে বসাতে হবে। আমি যেহেতু প্রথমবার আয়কর রিটার্ন জমা দিচ্ছি, এই জন্য আমার এখানে নেট ওয়েলথ কত হবে সেটিকে আমার বের করতে হবে। বের করে এখানে বসিয়ে দিতে হবে। আমরা যদি সামারিতে একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো সামারিতে একটি মাইনাস ফিগার রয়েছে। এই ফিগার টিকে আমাদের জিরো করতে হবে। জিরো করার জন্য লাস্ট ইয়ারের যে নেট ওয়েলথ রয়েছে সেটিকে নির্বাচন করে এখানে বসাতে হবে। তো সেটি বসানোর জন্য আমি এক্সেল শিটে চলে যাই। এক্সেল শিটে চলে এসে আমি ওপেনিং ব্যালেন্স গুলো এখান থেকে নিব। যেমন ব্যাংকের ওপেনিং ব্যালেন্স রয়েছে এই ফিগারটি নিব, এবং জিপিএফ এর ওপেনিং ব্যালেন্স রয়েছে এই ফিগারটি নিব, এবং স্বর্ণের ওপেনিং ব্যালেন্স রয়েছে, সঞ্চয়পত্রের ওপেনিং ব্যালেন্স রয়েছে, এবং জমির যে টাকাটি রয়েছে সেই ফিগারটি নিব। এই ফিগারগুলোর যোগফল যেটি হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন 21,05,034, এই যে ফিগারটি হয়েছে এই ফিগারটি ওইখানে আমি বসিয়ে দেব। রিটার্নে এসে নেট ওয়েলথ অ্যাট লাস্ট ডেট অফ দ্য প্রিভিয়াস ইনকামের এইখানে এই ফিগারটি আমি বসিয়ে দিলাম। ফিগারটি বসিয়ে দেওয়ার পরে আমি যদি একটু সামারিটা লক্ষ্য করি, দেখতে পারবেন এখানে ডিফারেন্স 0 হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, স্টেপ বাই স্টেপ আমি এখানে দেখিয়েছি। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। আমার কিন্তু রিটার্নটি একবারই মিলে গেছে। আমি এখন এখান থেকে তথ্যটি সেভ ড্রাফটে দিয়ে সেভ করে নিতে পারি, অথবা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে সামনে এগিয়ে যেতে পারি। আমি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন আমার যে ট্যাক্সটি উৎসে কর্তন করা হয়েছিল সেই ফিগারটি কিন্তু এখানে চলে আসছে। এই ফিগার যদি আমি পে না করি তাহলে এখান থেকে আমি কোনোভাবেই রিটার্ন সাবমিট করতে পারবো না। এই টাকাটা আমার পে করতে হবে না, আমি অলরেডি অ্যাডভান্স পে করে ফেলেছি, এখন আমাকে ক্লেম করে নিতে হবে। তো ক্লেম করে নেওয়ার জন্য এখান থেকে উপরের দিকে আসতে হবে। উপরের দিকে এসে এইখান থেকে ইয়েসে টিকমার্ক করতে হবে। এরপরে আরেকটি অপশন আসবে, এখান থেকেও ইয়েসে টিকমার্ক করতে হবে। টিকমার্ক করার পরে নতুন একটি পেজ ওপেন হবে। এইখান থেকে ক্লেম সোর্স ট্যাক্স এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করে প্রথমেই আমরা সঞ্চয়পত্রেরটা ক্লেম করব। তো সঞ্চয়পত্রের ট্যাক্স ক্লেম করার জন্য সঞ্চয়পত্র এখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে এইখানে সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চে ক্লিক করলে সঞ্চয়পত্রের ডিটেলসটি চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এইখানে যেই পরিমাণ টিডিএস অ্যাডভান্স কেটে নেওয়া হয়েছিল সেই টিডিএস এর পরিমাণ এখানে দেখতে পাচ্ছেন। এই ফিগারটি আমরা এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে নিচে দেখতে পাচ্ছেন আমাদের যে ট্যাক্স ক্লেম হয়ে গেছে এবং এটি ভেরিফাইড, এটি চলে আসছে। এরপরে ব্যাংক অ্যাকাউন্টের যে টিডিএস কাটা হয়েছিল সেটি ক্লেম করব। সেটি ক্লেম করার জন্য ব্যাংক FI/প্রফিট এখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে এখানে ব্যাংকের ডিটেলসটা দিতে হবে। প্রথমেই রয়েছে ব্যাংক নেম বা FI নেম। তো এইখানে ক্লিক করে ব্যাংকের নাম নির্বাচন করতে হবে। এরপরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে এইখানে টিডিএস এর পরিমাণ দিতে হবে। তো এখান থেকে দেখে নেই টিডিএস এর পরিমাণ কত। মোট ব্যাংক টিডিএস ছিল 382 টাকা। আমি এখানে 382 বসিয়ে দিলাম। টিডিএস বসিয়ে দেওয়ার পরে ব্রাঞ্চ নেম বসিয়ে দিতে হবে, ব্রাঞ্চের নাম লিখে দিতে হবে। এরপরে বসাতে হবে ইন্টারেস্ট অ্যামাউন্ট,
কত টাকা ইন্টারেস্ট পাওয়া গেছিল সেই ফিগারটি বসাতে হবে। এক্সেল শিট থেকে আমরা দেখে নিব কত ইন্টারেস্ট পেয়েছিলাম। ব্যাংক মুনাফা বসার পরে এখান থেকে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন এখানে ক্লেম হয়ে তথ্যটি চলে আসছে। টিডিএস ক্লেম করা যদি ভুল হয়ে থাকে, সে হোক সঞ্চয়পত্র অথবা ব্যাংক ইন্টারেস্ট, তাহলে পুনরায় ই রিটার্ন লেজারে গেলে সঞ্চয়পত্র অথবা ব্যাংক ইন্টারেস্ট এখানে ক্লিক করলে যার টিডিএস ক্লেম করতে ভুল হয়েছে, সেই ভুল যে টিডিএস ক্লেম করা হয়েছিল সেই অপশনটুকু টিডিএস ডিটেলসে দেখা যাবে। এখান থেকে যে ডিলেট আইকন রয়েছে, এই ডিলেট আইকনে ক্লিক করলে এখান থেকে ডিলেট হয়ে যাবে। এরপরে এইখান থেকে রিটার্নে ফিরে যেতে হবে। তো রিটার্নে ফিরে যাওয়ার জন্য বাম পাশের মেনু থেকে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করে এইখান থেকে নিচের দিকে এসে গো টু রিটার্ন এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে রিটার্নে নিয়ে যাবে। রিটার্নে ফিরে আসার পরে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট থেকে নিচের দিকে যাব। নিচের দিকে গেলে দেখতে পারবেন এইখানে আমাদের যে টোটাল অ্যামাউন্ট পেয়াবেল ছিল, সেই টোটাল অ্যামাউন্ট পেয়াবেলটি কিন্তু পেমেন্ট হয়ে গেছে। এখন আমরা রিটার্নে প্রসেস করতে পারবো। রিটার্নে প্রসেস করার জন্য প্রসেস টু রিটার্ন অনলাইন এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করলে দেখতে পারবেন রিটার্নের ভিউটি চলে আসছে। এইখানে আবার দুইটি অপশন রয়েছে, ইংলিশ এবং বাংলা। আপনি ইংলিশ এবং বাংলা দুইভাবেই দেখতে পারবেন। এখানে ক্লিক করলে বাংলা হয়ে যাবে। তো এরপর এখান থেকে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এসে সাবমিট রিটার্ন এইখানে ক্লিক করতে হবে। সাবমিট রিটার্নে ক্লিক করলে এরকম একটি পপ আপ নোটিফিকেশন আসবে, ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন। আপনি যদি রিটার্ন সাবমিট করতে চান তাহলে এখান থেকে ইয়েসে টিকমার্ক করতে হবে, আর যদি সাবমিট না করতে চান তাহলে নোতে টিকমার্ক করতে হবে। রিটার্ন সাবমিট করার ক্ষেত্রে সতর্কতা হলো এই যে একবার রিটার্ন সাবমিট করে ফেললে আর কিন্তু কোনো এডিট করা যাবে না। এই জন্য ভালোভাবে পুনরায় রিটার্নটাকে দেখে নিতে হবে যেন সকল তথ্য সঠিক থাকে। সকল তথ্য সঠিক থাকলেই রিটার্নটি সাবমিট করবেন। রিটার্ন সাবমিট করার জন্য এখান থেকে ইয়েসে ক্লিক করতে হবে। ইয়েসে ক্লিক করলে রিটার্নটি সাবমিট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন রিটার্ন সাবমিট সাকসেসফুলি নোটিফিকেশন চলে আসছে। এখন রিটার্ন যে সাবমিট করা হলো তার কিছু ডকুমেন্ট ডাউনলোড করে নিতে হবে, কারণ আগামী বছর যখন আবার আয়কর রিটার্ন দেওয়া শুরু হবে তখন কিন্তু পুরাতন যে ডকুমেন্টগুলো থাকে সেগুলো আর এইখানে অনলাইনে পাওয়া যায় না। তো ডকুমেন্টগুলো ডাউনলোড করার জন্য ট্যাক্স রেকর্ড এইখানে যেতে হবে। এইখানে যাওয়ার পরে কতগুলো অপশন আসবে, এখান থেকে প্রথমে ডাউনলোড করতে হবে এক্সপ্রেস সার্টিফিকেট। তো এইখানে ক্লিক করতে হবে। এক্সপ্রেস সার্টিফিকেটে ক্লিক করার পরে এক্সপ্রেস সার্টিফিকেট চলে আসবে। এক্সপ্রেস সার্টিফিকেটের অনেক জায়গায় ব্লার করা আছে, এগুলো ইউটিউব কমিউনিটি গাইডলাইনের জন্য। ডান পাশে দেখতে পাবেন প্লিজ চুজ এ ক্রাইটেরিয়া অফ এ কাস্টম সার্টিফিকেট। এখান থেকে টোটাল ইনকাম, নেট ওয়েলথ, ট্যাক্স পেড এখানে ক্লিক করলে এই ইনফরমেশন গুলো এখানে শো করবে। তো এইখানে টিকমার্ক করার পরে এখান থেকে নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করার পরে একটি ডাউনলোড উইন্ডো চলে আসবে। কোথায় আপনি ডাউনলোড করতে চান সেটিকে নির্বাচন করতে হবে। তো এইখানে দেখতে হবে ডেস্টিনেশনে সেভ অ্যাজ পিডিএফ সিলেক্ট করা আছে কিনা। যদি সেভ অ্যাজ পিডিএফ সিলেক্ট করা থাকে তাহলে এখান থেকে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পরে কোন জায়গায় আপনি সেভ করতে চান সেই ডেস্টিনেশন জানতে চাইবে। তো আমি এখান থেকে ডেস্কটপ নির্বাচন করে দিলাম। এরপরে সেভে ক্লিক করব, তাহলে আমার এই ডকুমেন্টটি সেভ হয়ে যাবে। এরপর রয়েছে অ্যাকনোলেজমেন্ট, এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে নিচের দিকে আসব। নিচের দিকে এসে ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করে আবার একইভাবে এই তথ্যটিকেও সেভ করে নিতে হবে। এরপরে রয়েছে রিটার্ন। রিটার্নে ক্লিক করলে রিটার্ন কপিটি চলে আসবে। রিটার্ন বাংলা অথবা ইংরেজি দুই ভার্সনেও ডাউনলোড করতে পারেন, আবার যে কোনো এক ভার্সনেও ডাউনলোড করতে পারেন। তো ডাউনলোড করার সময় যদি আপনি বাংলা ডাউনলোড করতে চান তাহলে বাংলা নির্বাচন করতে হবে। এরপর এখান থেকে নিচের দিকে চলে এসে প্রিন্টে ক্লিক করতে হবে। প্রিন্টে ক্লিক করার পরে ডেস্টিনেশনে খেয়াল করে দেখতে হবে যে সেভ অ্যাজ পিডিএফ সিলেক্ট করা আছে কিনা। যদি থাকে তাহলে নিচের দিকে এসে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করে এখান থেকে নির্বাচন করে সেভ করে নিতে হবে।